নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। রাস্তায় মাথা ঠুকে হাত মুচড়ে চুলের মুঠি ধরে মার, এসএসকেএমে ভর্তি বিএলএ। 2026-এ হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ, আশঙ্কার সুর মহাগুরুর গলায়। শওকতের গাড়ি বেরোতেই পরপর পড়ল বোমা, তৃণমূল বলল বিধায়ককে মারার চেষ্টা। 78 কোটি টাকা দুর্নীতি, বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার ইডির। 25,000 জীবন নষ্ট হয়ে গিয়েছে, জীবন কৃষ্ণের জামিন খারিজ বিচারকের। ডেডলাইন 20শে ডিসেম্বর, বাম আইএসএফ কংগ্রেসের সঙ্গে জোট গড়ার বার্তা প্রতিবাদী হুমায়ুনের। জালিয়াতের কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাকাউন্ট থেকে উধাও 65 লক্ষ। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরে। উত্তর থেকে দক্ষিণ, 26-এর ভোটের আগে বাংলা বাঁচাও যাত্রায় সিপিএম। হাইকোর্টের নির্দেশের পর দেশে ফের অনিশ্চয়তা, বাংলাদেশি সোনালী সুইটির বাড়িতে এসআইআর ফর্ম। ভোটার ফর্ম বিতরণের সংঘাত, বিজেপির এজেন্টকে জুতোর মালা পরানোর অভিযোগ। পাখির চোখ বিধানসভা ভোট, 7 পৌরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে? এসআইআর কোনো ভয়ের বিষয় নয়। এই কথা বোঝাতে গিয়েই আক্রান্ত মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মণ্ডল। মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে জগন্নাথনগর মেলঘাটা এলাকায় আক্রান্ত বিজেপির 103 নম্বর বুথের প্রেসিডেন্ট। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিএলএর অনুমতি নিয়ে বিএলএ 2 অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। তাই 18 নম্বর ওয়ার্ডের মহেশতলার 103 নম্বর বুথের প্রেসিডেন্ট সাধারণ মানুষকে বিএলএ 2 এর সহায়ক হিসাবে এসআইআর সম্পর্কে বোঝাচ্ছিলেন। এরপর তিনি যখন মহেশতলায় জগন্নাথনগরে তার বাড়িতে ফিরছিলেন, সেই সময় মেলাঘাটা রেল লাইনের ধারে তার উপর হামলা হয় বলে অভিযোগ। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তাকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে। মাথা রাস্তায় ঠুকে হাত মুচড়ে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। 5 থেকে 6 জন মিলে মারধর করে, তারপর ছেড়ে দেওয়া হয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেখান থেকে তাকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। 26-এর ভোটে হারলে বিজেপির অস্তিত্ব শেষ, পুরুলিয়ার প্রকাশ্য সমাবেশেই তা স্বীকার করে নিলেন বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে দলের বর্ষিয়ান নেতা রাহুল সিনহাকে নিয়ে পরিবর্তন সভার আয়োজন করেছিলেন পুরুলিয়া জেলা বিজেপি। সেখানে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাদের সামনেই মহাগুরু মিঠুন চক্রবর্তী নিজের উপলব্ধির কথা বললেন খুল্লাম। তার কথায়, প্রত্যেক জায়গায় কেন আমি যাচ্ছি জানেন? যতগুলো জেলা আছে আমি সব জায়গায় যাব। 5 স্টার হোটেলে থাকতে পারতাম, কিন্তু আমি তো ঘুরে বেড়াচ্ছি। কারণ একটাই, 2026-এর ভোটে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। 2026-এ হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। পুরুলিয়া শহরে বিজেপির পরিবর্তন সভার ওই মঞ্চ থেকে মহাগুরুর আর্জি, এই হার যাতে না হয় তাই সকলকে এক ছাতার নিচে দাঁড়িয়ে লড়াই করতে হবে। যেখানে যার মনের মিল নেই, দ্রুত হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে এক হয়ে যেতে হবে। অন্তত ভোট পর্যন্ত এক হতে হবে। তার কথায়, আমরা জিতলে আপনাদেরও জিত। সম্প্রতি উত্তরবঙ্গে দল চাইলে মুখ্যমন্ত্রী হব, এই কথায় যেমন জল্পনা বাড়িয়েছিলেন, এদিনও ঠিক তাই। 26-এ হেরে গেলে বিজেপির অস্তিত্ব শেষ, মিঠুনের এই কথা নিয়ে বঙ্গ বিজেপিতে শোরগোল পড়ে যায়। এদিন বিজেপির বর্ষিয়ান নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল বিএলওদের ভয় দেখিয়ে তাদের মতো কাজ করাচ্ছে, আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। শওকত মোল্লার সভা হতেই কেঁপে উঠল ভাঙড়, ভোটের পারদ যেন তুঙ্গে একেবারে। প্রতি মুহূর্তে রাজনৈতিক উদ্বেগ, সরগরম এলাকা। বৃহস্পতিবার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভালোই মিটেছে রাজনৈতিক সভা, কিন্তু রাত গড়াতেই হয়েছে শান্তিভঙ্গ। পরপর পড়ল বোমা, কেঁপে উঠল গোটা এলাকা। ক্ষণিক আগেও যেখানে ভাষণ দিয়ে গেলেন শওকত মোল্লা, রাতের দিকে সেই এলাকাতেই বলা চলে অনুষ্ঠান মঞ্চের অনতি দূরে হলো বোমাবাজি। নেপথ্যে কারা? ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ। বোমাবাজি নেপথ্যে আইএসএফ কে জুড়ে দিল ভাঙড়ের তৃণমূল শিবির। এদিন স্থানীয় তৃণমূল কর্মীরা বলেন, এখানে শান্তিপূর্ণভাবে বৈঠক হচ্ছিল। তারপর বৈঠক শেষে বিধায়ক রওনা দিতেই ওরা বোমা ছুড়েছে। শওকত মোল্লার গাড়ি সম্ভবত তখন সভাস্থল থেকে 50 হাত দূরে ছিল। সেই সময় ওরা বোমা মেরে পালিয়ে যায়। কৃষ্ণমাটি শান্তিপ্রিয় গ্রাম, আইএসএফ এর নিজের অস্তিত্ব হারাচ্ছে বলে এই সব করছে। এদিনের বোমাবাজির ঘটনায় আসলে শওকত মোল্লার উপর হামলার চক্রান্ত বলেই অভিযোগ তৃণমূল শিবিরে।
তাদের দাবি এটা বিধায়কের উপর হামলা চক্রান্ত ছিল। বিধায়ককে মারার পরিকল্পনা করেছে ওরা। বোমাটা কোনোভাবেই গাড়িতে লেগে গেল। ঘটনার জল বহুদূর পর্যন্ত করা তো অবশ্যই স্বাভাবিক নিয়মে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে বল ঠেলে দিয়েছে আইএসএফ। তার দাবি ওদের তো বৈঠক ছিল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই বোমা মেরেছে। সেপ্টেম্বরে অভিযান, তারপর মাঝে প্রায় 2 মাসের ব্যবধান। বালি পাচার মামলায় এই প্রথম গ্রেপ্তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদের পর জিডি মাইনিং নামক সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরাফকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকরা। তাকে রাতের বেলায় তোলা হয় মুখ্য বিচার বিভাগীয় আদালতে। গত সেপ্টেম্বর মাসে বালি পাচার মামলায় রাজ্যে মোট 4 জায়গায় তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে দিনভর চলে তল্লাশি। ইডি আধিকারিকরা হানা দেয় অফিস পাড়া সল্টলেকে অবস্থিত জিডি মাইনিং এর অফিসেও। হানা দেয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ীর বাড়িতেও। এই সময়কালে উঠে আসে জিডি মাইনিং এর প্রাক্তন ডিরেক্টরের নাম। কেটে যায় একটা মাস। পরিস্থিতি স্বাভাবিক থাকতে বললেই চলে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে জিডি মাইনিং এর প্রাক্তন কর্তার বাড়িতে ফের হানা দেয় ইডি। শুরু হয় জিজ্ঞাসাবাদ, যা চলে দিনভর পর্যন্ত। কিন্তু অরুণ সরাফের বয়ানে সঙ্গতি খুঁজে পায় না তদন্তকারীরা। অতঃপর 29 লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। পাশাপাশি মুখ্য বিচার বিভাগীয় আদালতে তাকে তোলা হলে এদিন একদিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই ভিত্তিতে আগামীকাল বালি পাচার মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অরুণকে পেশ করা হবে ইডির বিশেষ আদালতে। তদন্তকারী সূত্র মারফত জানা গিয়েছে, বহুকাল যাবৎ জিডি মাইনিং এর ডিরেক্টর পদ ছেড়ে দিয়েছেন অরুণ সরাফ। 2014 সালে সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে এই সময়কালে জিডি মাইনিং ছাড়াও আরো একাধিক কোম্পানির নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে একাধিক অবৈধ লেনদেনের অভিযোগ ইডির। এদিন অরুণের আইনজীবী বলেন, এই গ্রেপ্তারি ভিত্তিহীন। আর্থিক তছরূপের মামলার গ্রেপ্তারি ঠিক যেভাবে হয় সেই ক্ষেত্রে সেই নিয়মগুলি মানা হয়নি। অন্যদিকে ইডির আইনজীবী বলেন, ওনার বিরুদ্ধে 78 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আমাদের তরফ থেকে মোট 14 দিনের হেফাজতের দাবি করা হয়েছিল। আপাতত অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে পেশ করা হবে। মিলল না জামিন, ইডির তত্ত্বেই সায় দিলেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে চলছিল শুনানি। সেখানেই জামিনের আর্জি খারিজ করে জীবনকৃষ্ণকে এবার হেফাজতে পাঠালেন বিচারক। এদিন শুনানি পর্বে জীবনকৃষ্ণের বিরুদ্ধে বড় মাথার তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি বলেন, নিয়োগ দুর্নীতির গোটা টাকা বিধায়ক এবং তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে হয়ে কোনো এক বড় মাথার কাছে পৌঁছেছে। অর্থাৎ এ যেন পেঁয়াজের খোসা, যার প্রতিটি স্তরে বসে রয়েছেন এক বা একাধিক জন। ইডির আশঙ্কা সেটাই। তাই এবার উপরের স্তরের ব্যক্তিদের খোঁজ পেতে চাইছে তারা। শুধু বড় মাথার তত্ত্ব নয়, নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে চাকরি প্রার্থীদের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, দাবি ইডির আইনজীবীর। এদিন জীবনকৃষ্ণের জামিনের বিরোধিতা করে সওয়ালকারী আদালতে জানান, কার কত টাকা দিয়েছে, সেই টাকা কোথা থেকে কোথায় ঘুরছে, এই নিয়ে চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উদ্ধার করে গিয়েছে। নষ্ট 25,000 জীবন। সুপ্রিম কোর্টে বাতিল হওয়া 2016 সালের প্যানেলের প্রসঙ্গ উঠে এলো জামিন মামলাতেও। এদিকে যোগ্য অযোগ্য চিহ্নিত করতে না পারায় সম্প্রতি সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে গোটা প্যানেল। নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে চাকরি হারানো প্রার্থীদের। বৃহস্পতিবার শুনানির পর্বে উঠে এসেছে সেই প্যানেল বাতিল প্রসঙ্গ। জীবনকৃষ্ণের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, আপনার মক্কেল যে অপরাধ করেছে তা মানুষের সামনে স্পষ্ট। 25,000-এর বেশি জীবন নষ্ট হয়ে গিয়েছে। জালিয়াতির কবলে তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ উধাও হয়ে গিয়েছে 65 লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে লালবাজার। কিভাবে হলো জালিয়াতি? কল্যাণের অভিযোগ, তার এসবিআই এর হাইকোর্টের শাখার অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে কেওয়াইসি চুরি করেছে জালিয়াতরা। অর্থাৎ কেওয়াইসি জাল করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে 65 লক্ষ টাকা তুলে নেয় তারা। এদিন সন্ধ্যাবেলা ওই ব্রাঞ্চের ম্যানেজার ফোন করে কথা বলেন কল্যাণের সঙ্গে। জানতে চান তার অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে, এই সম্পর্কে তিনি অবহিত কিনা। এরপর বিষয়টি সামনে আসে। দ্রুত লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছে কল্যাণের আইনজীবী। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, যত সময় যাচ্ছে ততই অনলাইন জালিয়াতির পরিমাণও বাড়ছে। বাংলা ভাষা সংস্কৃতি আরো জোর দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া বাধ্যতামূলক করা হলো। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। মন্ত্রী ব্রাত্য বসু নিজে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে
রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালে রচিত বিখ্যাত বাংলার মাটি বাংলার জল গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসাবে গাওয়ার জন্য অনুমোদিত হলো। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক ও জয় হের প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি এই রাজ্য সঙ্গীত গীত হলে তা সমগ্র রাজ্যের সামাজিক এবং সাম্প্রদায়িক ঐক্যের বিশেষ অনুঘটক হিসাবে সর্বদা সজাগ এবং সক্রিয় থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিভিন্ন রাজ্যে নিজেদের সঙ্গীত রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছর দুয়েক আগে পর্যন্ত তেমন কোনো সঙ্গীত ছিল না। 2023 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 26শে মান বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি ঘোষণা বামেদের। চলতি মাসের 29 তারিখ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু করা হবে এই কর্মসূচি। 17 ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। মূলত 15টি ইস্যুকে হাতিয়ার করে বামেরা উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ প্রতিটি জেলায় ঘুরবে বলে খবর। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, সব দলই নিজেদের মতো করে প্রচার শুরু করেছে। 26শে মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে মরিয়া শূন্য বামেরাও, তাই এসআইআর আবহে এবার বিরাট কর্মসূচি ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, এসআইআর নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, অধিকার সম্প্রসারিত করব না, সংকুচিত করব। বামপন্থীরা সবসময় এই নিয়ে লড়াই করেছে। অধিকার সংকুচিত করার কাজ শুরু হয় ভোটার লিস্ট থেকে, তাই বাংলাকে বাঁচাতেই হবে। মানুষকে বাঁচাতে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা করবে বামেরা। সেলিমের কথায়, কেন্দ্র প্রকল্পের টাকা দিচ্ছে না, রাজ্য দায়িত্ব নিচ্ছে না, আদতে সমস্যা আমজনতার, তাই বাংলাকে বাঁচাতে হবে। তবে এই কর্মসূচির নেতৃত্ব কে বা কারা থাকবেন তা এখনো জানানো হয়নি দলের তরফে। বাংলাদেশে তকমা দিয়ে পুশব্যাক করে পড়শি দেশে পাঠিয়ে দেওয়া সোনালী এবং সুইটি বিবির বাড়িতে পৌঁছালো এসআইআর এর ফর্ম। দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালী এবং সুইটিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা দিয়ে গ্রেপ্তার করার পর রাতের অন্ধকারে দুজনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। সোনালীর বাবা ভদু শেখ এবং মা জ্যোৎস্না বিবি জানান, তাদের নাম 2002 সালে ভোটার তালিকার 689 নম্বর পাতায় রয়েছে, সিরিয়াল নাম্বার 100। তবুও তাদের মেয়েকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। বধুর দাবি, যদি আমরা ভারতীয় না হতাম তাহলে কি নির্বাচন কমিশন ফর্ম দিত? কিন্তু আমার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য দেশে বন্দী, এটা কি ন্যায় বিচার? এই ব্যাপারে রাজ্যসভার তৃণমূল সাংসদ এবং পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, একদিকে নির্বাচন কমিশন ওদের পরিবারের হাতে ভোটের ফর্ম দিচ্ছে, অন্যদিকে কেন্দ্রের সরকার বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করছে। 6 সপ্তাহ আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আটক সোনালী, সুইটি এবং আরো 4 জনকে দ্রুত ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে অভিযোগ ওঠে বিএসএফ তাদের বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বর্তমানে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশোধনাগারে বন্দী। রাজ্যে বিশেষ ভোটার তালিকার সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বুথ স্তরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর, গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থার অভিযোগ উঠল শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিজেপির এজেন্ট নিবাস দাসকে ঘিরে ধরে শাসক দলের সমর্থকেরা, তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা ক্ষোভে রাস্তায় নেমে পড়েন। উত্তেজিত জনতার ভিড় জমতে শুরু করে বুথের সামনে। পরিস্থিতি দ্রুত সংঘর্ষের দিকে যেতে পারে। বুথে মাথাভাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের শান্ত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে তিনি বলেন, এটা শুধু একটা এজেন্টকে মারধরের ঘটনা নয়, এটা গণতন্ত্রকে অপমান করার ঘটনা। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বুথ লেভেল অফিসার নিশীথ রায়। তিনি জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে, আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। অন্যদিকে বিষয়টিতে কিছুটা কৌশলী প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত পাইনি। রাজনৈতিক মহলের মতে রাজ্যে এসআইআর কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বুথ স্তরে রাজনৈতিক দরজা তীব্র আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেকর্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়ির 7টি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদল ঘটালো রাজ্যের শাসক দল। পূর্ব বর্ধমানে 4 পুরসভার রদবদল ঘটানো হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে কাটোয়া, কালনা, দাইহাট এবং ঘুষখরা পুরসভার পুরপ্রধান এবং উপপুরপ্রধান পদে রদবদল ঘটে। কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হয় কমলাকান্ত চক্রবর্তীকে। উপপুরপ্রধান লক্ষিন্দর মণ্ডলকেও সরানো হয়। অন্যদিকে প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারীকেও সরিয়ে দেওয়া হয়। মনোজ রায় এতদিন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ময়নাগুড়ি পৌরসভার নতুন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমেশ সান্যাল। এদিকে স্বপন সাহাকে সরিয়ে গত ফেব্রুয়ারি মাসে মাল পৌরসভার চেয়ারম্যান করা হয়েছিল উৎপল ভাদুরীকে। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে চেয়ারম্যান করায় ভাইস চেয়ারম্যান পদটা এতদিন ফাঁকা ছিল। বৃহস্পতিবার ভাইস চেয়ারম্যানের পদে নিয়ে আসা হয় 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীকে।
তৃণমূল সূত্রে খবর, গত 1.5 মাস ধরে বিভিন্ন পুরো এলাকা ঘুরে ঘুরে পুর প্রধান এবং পূর্ব প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করে তথ্য সংগ্রহ করে শীর্ষ নেতৃত্ব। তৃণমূলে ভোট কুশলী সংস্থার প্রতিনিধিরাও খোঁজখবর নেয়। কলকাতার একাধিক পুর প্রতিনিধিকে ডেকে পাঠানো হয় পুরসভার পুর প্রধানদের কাজের দলের সঙ্গে সম্পর্ক, শহর রাজনীতিতে কোনো পুর প্রধানের কতটা প্রভাব, এইসব তথ্য গত 1.5 মাস ধরে যাচাই করা হয়। একই সঙ্গে লোকসভা ভোটে দলের ফলাফল খতিয়ে দেখা হয়। এরপর বৃহস্পতিবার 7 নম্বর পুরসভায় রদবদল ঘটানো হয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।